স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি অর্ঘমিত্র তরতার। বৃষ্টি কমলেও ফেনী সদর সহ বিভিন্ন উপজেলায় 108টি গ্রাম এখনও পানির নিচে। এদিকে নোয়াখালী, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফেনীতে পানিবন্দী হয়ে পড়েছে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার 108 গ্রামের লক্ষাধিক মানুষ। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছেন প্রায় 9200 মানুষ। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। পানি উন্নয়ন বোর্ড জানায়, নদীর পানি কমতে শুরু করলেও বাঁধের ভাঙন অংশ দিয়ে নতুন করে পানি ঢুকছে। নোয়াখালীতে জলাবদ্ধতার কারণে সদর, কবিরহাট, কোম্পানিগঞ্জ ও সেনবাগ উপজেলায় প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সাতক্ষীরায় বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি কমলেও জলাবদ্ধতার কবলে লক্ষাধিক মানুষ। পানি ঢুকেছে বসতঘরে, ভেসে গেছে মাছের ঘের, কৃষিক্ষেত। বাগেরহাটে কয়েকদিনের ভারী বর্ষণ এবং জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আমরা এসে 10 দিন পানিতে বুক দিছি, ঘর বাড়ি চুলো মুলো সব তলানো। আমাকে 10 দিন ইনকাম বন্ধ, না খেয়ে থাকতেছি, আমাকে খুব কষ্ট হচ্ছে। পানির কারণে অনেক সমস্যা, গাড়ির ধরেন চাকার বেয়ারিং টেয়ারিং লই ইলেকট্রিক সাইডে অনেক ডিস্টার্ব করে। ডিস্টার্বের কারণে গাড়িগুলো অনেক জায়গায় দেখবেন গাড়ি নষ্ট হয়ে গেছে। গ্রামের সব জায়গায় এরকম পানিতে ভরা, ড্রেন বেরেন সব বাড়ায়, ময়লা বাড়ায় না, পানি কোনো জায়গাতে সরে না। থেকে যে ড্রেনটা আসে পলিথিনে ভরাট হয়ে যায়। প্রতি আপনার মার্চ এপ্রিল মাসে যদি পরিষ্কার করে দেওয়া হয় অ্যাডভান্স, তাইলে পানিগুলো দ্রুত নেমে যায়। রাজধানী খুচরা বাজারে কাঁচামরিচের দাম ছুঁয়েছে 400 টাকা কেজি। সরবরাহ সংকটে দাম বেড়েছে বেগুনের, বিক্রি হচ্ছে মানভেদে 120 থেকে 160 টাকা কেজি। বেড়েছে পটল, ঢ্যাঁড়স সহ প্রায় সব সবজির দাম। কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দরও, তবে ডিম মিলছে আগের দামে। রাজধানীর খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 360 থেকে 400 টাকা কেজি দরে, আর বেগুন মানভেদে 120 থেকে 160, পটল 50 থেকে 60, ঢ্যাঁড়স 70 থেকে 80 টাকা কেজি, কাঁচা পেঁপে 40 থেকে 50 আর কাঁকরোল 80 থেকে 100 টাকা কেজি। বিক্রেতারা বলছেন, গেল শুক্রবারেও এসব সবজির দাম কেজিতে 10 টাকা কম ছিল। আর ক্রেতাদের অভিযোগ, বাজারে নজরদারি নেই সরকারের। বাজারে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 160 টাকা কেজি, আর সোনালী মুরগির দর 300 থেকে 320 টাকা। ডিম গেল সপ্তাহে 120 টাকা ডজন দরেই মিলছে। সরবরাহ সংকটে চড়া প্রায় সব রকম মাছের দর। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকা কেজি, পাঙ্গাস 200 থেকে 250, তেলাপিয়া 200, রুই 300 থেকে 500 টাকা কেজি। বাজারে গরুর মাংস 750 থেকে 800 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিলে আরও বলেন, বিএনপি চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে। কেন এই জিনিসটা আপনারা এইভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে? এটা না করে আমরা যেটি বলেছি, জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন। দেশ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা পৌঁছেছে যশোরে। সেখানে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের মত বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয়েছে 11তম দিনের কর্মসূচি। বেলা 11:30টার দিকে স্থানীয় একটি হোটেলে শুরু হয় মতবিনিময় সভা। এ সময় শহীদ ও আহত পরিবারের সদস্যরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন আর বিষয়গুলো নিয়ে আশ্বাস দেন এনসিপি নেতারা। এ সময় হাসনাত আবদুল্লাহ, ডাক্তার তাসনিম জারা, তাবাসসুম তন্নি সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। মডেল মসজিদে জুমার নামাজ শেষে যশোরের ঈদগাহ মোড় পর্যন্ত পদযাত্রা করবে এনসিপি। সেখানে পথসভা শেষে পদযাত্রা যাবে খুলনায়। 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন বিভিন্ন শ্রেণী পেশার অনেকেই, কিন্তু জুলাই অভ্যুত্থান পরবর্তী গড়ে ওঠা বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের এখন গুটিয়ে নিয়েছেন তাদের অনেকে। নানা ইস্যুতে হতাশা, মতভেদ এবং প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বিস্তর ফারাক থাকায় তাদের এই সরে আসা। অভিযোগ আর অনুযোগের সুরে তাদের অনেকে বলছেন, লোভ আর লাভের কাছে ম্লান হয়ে গেছে জুলাই বিপ্লবের চেতনা। আন্দোলনের কৃতিত্ব নেয়াই মুখ্য হয়ে গিয়েছে কারো কারো কাছে।
2024 সালের জুলাইয়ের কোটাবিরোধী আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় সর্বস্তরের মানুষ। গড়ে ওঠে স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্য। রাজনৈতিক দল, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, আইনজীবী, শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে গড়ে ওঠা এই আন্দোলনে অবশেষে আসে চূড়ান্ত বিজয়। আওয়ামী লীগ সরকার বিদায়ের পর আবার দরজায় কড়া নাড়ছে 36 জুলাই। কিন্তু বছর না ঘুরতেই আন্দোলনের কৃতিত্বের দাবিদার হয়ে উঠেছেন হাতে গোনা কয়েকজন। ফলে আক্ষেপ আর দীর্ঘশ্বাস নিয়ে নিজেদের এখন গুটিয়ে নিয়েছেন অনেকেই। তাদের অনেকে বলছেন অভ্যুত্থানের 1 বছরের মধ্যেই নানামুখী অর্থহীন সমীকরণে সে সময়ে প্রথম সারিতে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, আন্দোলনে আহতরাও যেন এখন গুরুত্বহীন। এ যেন আন্দোলনের কৃতিত্ব দখলের অসুস্থ প্রতিযোগিতা। আন্দোলনে সক্রিয় অংশ নেয়া ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন, শুধু 36 দিনের আন্দোলনেই 15 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়নি, যার পিছনে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে পাহাড়সম মামলায় জর্জরিত বিএনপির দীর্ঘদিনের আন্দোলন ও আত্মত্যাগ। সকল দল, সকল মত একটা দাবিতেই এক ছিল, যেটা শেষ মুহূর্তে যেটা যে এক দফা শেখ হাসিনার পতন, সেইটা যখন অর্জন হয়ে গেল তারপর থেকে আসলে নানান দলের, নানান আদর্শের, নানান পথের রাজনীতি। আমরা কি করেছি কি করেছি না, এই যে যখন যুক্তি তর্ক সামনে আসলো তখনই কিন্তু আমাদের যে ঐক্যতে ফাটল ধরলো এবং জুলাই আগস্টের যে অভ্যুত্থানের স্পিরিট, সেই অভ্যুত্থানের স্পিরিট আস্তে আস্তে প্রশ্নবিদ্ধ হওয়া শুরু করলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা সমন্বয়ক বা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারাও এখন আশাহত। সর্বশেষ মুখ ফিরিয়ে নিয়েছেন প্ল্যাটফর্মটির মুখপাত্র উমামা ফাতেমা। তার পথে হেঁটেছেন আরও অনেকেই। অভ্যুত্থানের একটা বিপুল পরিমাণ জনগোষ্ঠী তাদের এক ধরনের একটা সংস্কার এবং দেশের যে একটা রাজনৈতিক রূপান্তরের আকাঙ্ক্ষা গঠিত হয়েছিল, সেই আকাঙ্ক্ষাটার কিন্তু প্রতিফলন আমরা বর্তমান রাষ্ট্র কাঠামোটার মধ্যে দেখি নাই। জুলাই গণঅভ্যুত্থানের যারা অংশীদারিত্ব ছিল তাদেরকে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি তাদের একটা মতামত রাখার কিন্তু আসলে সেই ব্যবস্থাটা করা হয়নি। শিক্ষার্থীদের মতামতের চাইতে বেশি রাজনৈতিক দলগুলোর মতামতকে প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে। আন্দোলনে সক্রিয় অংশ নেওয়াদের অনেকের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ কেউ চাঁদাবাজি করছে, নিচ্ছেন অনৈতিক সুবিধাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্টরা বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, দুর্নীতি, তারপরে নিয়োগ বাণিজ্য ইত্যাদি অপকর্ম দুর্নীতির সাথে জড়িয়েছে। তো সেই জায়গা থেকে কিছু মানুষের হতাশার জায়গা তৈরি হয়েছে। গণ অভ্যুত্থানের যে স্মৃতি বিজড়িত প্ল্যাটফর্ম, এটিকে হচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠী যারা হচ্ছে কুক্ষিগত করেছে, অনেকে স্বেচ্ছায় এই জায়গাটা থেকে সরে গেছে। বিপ্লবের সময় দেখলাম যে সবাই একটা ব্যানারের আন্ডারেই ছিলাম কিন্তু, তাই না? কিন্তু এখন মনে হচ্ছে যে অনেকটা স্বার্থ জায়গা থেকে মনে আমরা সরে এসেছি। এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় সংস্কৃতকর্মী, বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী, নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের কেউ কেউ বলছেন, নতুন বাংলাদেশের সামনে আকাশ ছোঁয়া সম্ভাবনা ক্রমেই ফিকে হয়ে আসছে। একটি নিরাপদ বাংলাদেশের প্রত্যয় নিয়ে যে গণঅভ্যুত্থান পরবর্তী 1 বছরে সেই নিরাপদ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। সাধারণ মানুষের যে প্রত্যাশা, নিরাপদে স্বস্তিদায়ক পরিবেশে খেয়ে পরে বেঁচে থাকা, সেই জায়গাতেও এই সরকার খুব বড় ধরনের সফল হয়েছে বলে আমি মনে করি না। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেই রাজনীতিটা হয়েছে তার মধ্য দিয়ে সেই গণঅভ্যুত্থানের অভূতপূর্ব ঐক্যটা বিনষ্ট করে দেওয়া হয়েছে। তাদের অনেকে এও বলছেন, জুলাই বিপ্লব বেহাত হলে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে ফ্যাসিবাদ। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। কানাডা থেকে পণ্য আমদানিতে 35% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার কানাডার উপর শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রকাশ করা এক চিঠিতে ট্রাম্প জানান, নতুন শুল্ক 1 আগস্ট থেকে কার্যকর হবে এবং কানাডা প্রতিশোধ নিলে শুল্কের হার আরও বাড়বে। এছাড়া অন্যান্য বাণিজ্য অংশীদার দেশের উপর 15 থেকে 20% শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে মার্কিন প্রশাসন। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।